সবুজের এই চরম ফাজলামো আর মজার কথা শুনে সোনালি এবার রাগে ফেটে পড়ল। সে বিছানার বালিশটা তুলে সবুজের বুকে ধপাস করে একটা বাড়ি মেরে বলল, তুমি একটা আস্ত শয়তান, পচা নচ্ছার একটা মানুষ। যাও, দূর হও আমার সামনে থেকে। সবুজ বালিশটা লুফে নিয়ে খিলখিল করে হেসে উঠল, কিন্তু সোনালির মুখটা তখনও অভিমানে থমথম করছে। সে কিছুতেই মানতে চাইছে না। ঠিক তখনই ঘরের দরজা ঠেলে ঢুকলেন সবুজের মা আর বাবা। ওনারা এতক্ষণ বাইরে থেকেই ছেলের এই মিষ্টি খুনসুটি আর সোনালির মান অভিমানের পালা দেখছিলেন। সবুজের মা একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এলেন। তিনি সোনালির মাথায় হাত রেখে পরম মমতায় বললেন, মা সোনালি, আর কাঁদে না বাবা। এই ছেলের এই চাকরিটা তো এমনই, সময়ের ডাক এলে ওকে যেতেই হবে। এবার তো প্রায় 3 মাসের বেশি সময়ের জন্য ও বাইরে যাচ্ছে। মন খারাপ করলে কি আর চলে বলো? শরীরটার দিকে তো তাকাতে হবে নাকি? সবুজের বাবাও ছেলের ব্যাগটা টেনে নিয়ে বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ মা, সবুজের মা ঠিকই বলেছে, তুমি শান্ত হও। আর তাছাড়া আজকে তো তোমার বাবাও এসেছেন জামাইকে বিদায় জানাতে। তিনি নিচে তোমার দাদি শাশুড়ির সাথে বসে কথা বলছেন। জামাইকে বিদায় দিয়েই তিনি তোমাকে কয়েকটা দিনের জন্য নিজের বাড়িতে নিয়ে যাবেন। বাপের বাড়ি গিয়ে কয়েকটা দিন থাকলে দেখবে মনটা এমনিতেই ভালো হয়ে গেছে। শ্বশুরের মুখে নিজের বাবার আসার কথা শুনে সোনালি একটু শান্ত হলো ঠিকই, কিন্তু তার চোখ দুটো তখনও সবুজের ওপর স্থির। সবুজ ব্যাগটার চেন আটকাতে আটকাতে সোনালির দিকে তাকিয়ে চোখ টিপল, যেন আড়ালে ইশারা করছে, বাপের বাড়ি গিয়ে আবার আমাকে ভুলে যেও না। সোনালি মুখটা ভেঙচি কেটে অন্যদিকে ঘুরিয়ে নিল, তবে তার ভেতরে তীব্র রাগটা এবার কিছুটা কমে এক অদ্ভুত একাকিত্বের অভিমানে রূপ নিল। কোরবানির ঈদের এই আনন্দের মাঝেও সবুজের এই দীর্ঘদিনের বিদায় যেন পুরো আহমেদ বাড়িতে একটা চাপা বিষণ্ণতার ছায়া ফেলে গেল। তবে সবুজের এই মিষ্টি আর দুষ্টামি ভরা চেষ্টাটুকু সোনালির মনের গভীরে এক চিলতে সান্ত্বনা হয়ে রয়ে গেল। রানী বেগম ডাইনিং টেবিল থেকে ছটফটে বীরকে এক প্রকার জোর করে পাজকোলা করে তুলে নিয়েছিলেন। ছেলেটা সকাল সকাল নেংটু হয়ে পুরো বাড়ি মাথায় তুলছিল। তাকে গোসল করিয়ে ভালো একটা জামা কাপড় পরানোর জন্য তিনি যখন উপরতলার সিঁড়ি বেয়ে উঠছিলেন, তখন ওনার মনের ভেতর আনন্দের জোয়ার বইছিল। আজিজের মুখে চাঁদের প্রতি এমন দায়িত্ববোধ আর অধিকারের কথা শুনে ওনার বুকটা শান্তিতে ভরে গেছে। সিঁড়িতে উপরে উঠে করিডর পার হওয়ার সময় রানী বেগম একবার চাঁদের ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে উকি দিলেন। দেখলেন বিছানার এক কোণে চাঁদ এখনও জড়সড় হয়ে বসে আছে, আর রাত্রি তার পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। রানী বেগম দরজার চৌকাঠে দাঁড়িয়ে মুখে এক চিলতে চওড়া হাসি ফুটিয়ে রাত্রিকে উদ্দেশ্য করে বললেন, রাত্রি, একটা জরুরি কথা শুনে রাখো মা। আজিজ এই মাত্র নিচে বলে গেল দুপুরের মধ্যেই যেন চাঁদের সমস্ত জামা কাপড়, আলমারি জিনিসপত্র আর টুকিটাকি যা আছে সব ওর ঘরে শিফট করে দেওয়া হয়। আজ থেকে চাঁদ আর এই ঘরে থাকবে না, ওই সোজা আজিজের ঘরে থাকবে। তোমরা দুই ভাবি বোন মিলে জলদি গোছগাছ শুরু করে দাও। কথাটা বলে রানী বেগম বীরকে নিয়ে হাসি মুখে ওনার ঘরের দিকে চলে গেলেন। ওনার কথাগুলো ঘরের ভেতর যেন এক অদ্ভুত নীরবতা নামিয়ে আনলো। রানী বেগম চলে যেতে রাত্রি পাশে বসা চাঁদের কোমরে আলতো করে একটা খোঁচা দিল। ঠোঁটের কোণে দুষ্টেমি ভরা হাসি ফুটিয়ে ফিস ফিস করে বলল, কিরে চাঁদনি মির্জা চাঁদ, শুনলি তো? বর কিন্তু নিজে মুখে হুকুম দিয়ে গেছে, কাল রাতের ওই ঝড় তুফান যে সকাল হতেই এমন ভালোবাসার শ্রাবণ হয়ে তোমার ঘরে ঝরবে তা তো ভাবিনি। এবার জলদি লাটা কম্বল কুটো, বরের ঘরে যেতে হবে। রাত্রি ঠাট্টা করলেও চাঁদের মুখের অবয়টা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তার বুকের ভেতরটা এক অজানা তীব্র ভয়ে ধরফর করে উঠল। তার কচি মনের ভেতর এক বিশাল দ্বিধাদ্বন্দ্ব আর শঙ্কা এসে ভর করল। যাদের মনে হলো যে মানুষটা মাত্র কয়েক ঘন্টা আগে কাল মাঝরাতে তাকে বাসঘরে একা ফেলে চলে গিয়েছিল, যে মানুষটা তার মুখের দিকে তাকানো তো দূর, তার ছায়াও সহ্য করতে পারছিল না, সে হুট করে তাকে নিজের ঘরে জায়গা দিচ্ছে কি করে? এটা কি শুধুই সমাজের লোক দেখানো কোনো নাটক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অবহেলা? যার দুই হাতের আঙ্গুলগুলো একটার ভেতর আরেকটা ঢুকিয়ে মোচড়াতে লাগলো।
তার চোখ দুটো ছলছল করে উঠল। সে আমতা আমতা করে রাত্রির হাতটা শক্ত করে ধরে বলল, ছোট ভাবি, আমার বড্ড ভয় করছে। আমি ওনার ঘরে যাব না। উনি তো আমাকে মন থেকে মেনেই নেয়নি। উনি তো কখনো আমাকে ওনার সামনে আসতেও বলেননি, আমার সাথে দুটো কথাও ভালো কথাও বলেননি। তাহলে আজ হুট করে কেন ওনার ঘরে আমাকে জায়গা দিচ্ছেন? আমি যদি ওনার ঘরে যাই, উনি যদি রাতে আবার আমার উপরে রেগে যান, যদি অবহেলা করেন, আমি ওসব সহ্য করতে পারবো না ভাবি। চাঁদের মনের মাঝে তখন হাজারটা কথা তাসের ঘরের মতো ঘুরপাক খাচ্ছিল। আসলে চাঁদ তো বড়দের মতো এত জটিল দুনিয়া বোঝে না। ও বড্ড নিষ্পাপ একটা ছোট্ট বাচ্চার মতো সরল মেয়ে। তার মনে এত প্যাচ ঘোষ নেই। তার মনে ভয়ের একটাই বড় কারণ, সে খুব ভালো করে জানে আজিজ ভাইয়া মন থেকে শুধু একজন নারীকেই ভালোবাসতো, আর সেটা হলো নিজের বড় বোন জ্যোৎস্না। জ্যোৎস্না আজ দুনিয়ায় বেঁচে নেই, সে কবরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু চাঁদের ধারণা আজিজের মনের রাজপ্রাসাদে এখনও শুধু জ্যোৎস্নারই একাচ্ছত্ব অধিকার। সেখানে জ্যোৎস্নারই স্থিতির মাখা আসন পাতা। সেই পবিত্র আসনে সে কিভাবে বসবে? মৃত বোনের জায়গায় নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সে কি আজিজের চোখে আরও বেশি অপরাধী হয়ে যাবে না? এই এক হীনমন্যতা আর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রাত্রি চাঁদের চোখে সেই তীব্র আকুতি আর সরল ভয়টা খুব কাছ থেকে দেখল। চাঁদের মতো একটা ছোট্ট মেয়ের মনে যে এত বড় ঝড় চলতে পারে তা ভেবে ওনার মনটাও মায়ায় আর্দ্র হয়ে উঠল। রাত্রি চাঁদের দুই কাঁধ ধরে নিজের মুখোমুখি বসালো। তারপর অত্যন্ত নরম, শান্ত আর দিদির মতো স্নেহমাখা কণ্ঠে বলতে শুরু করলো, পাগলি মেয়ে একটা, অত শত নেগেটিভ কিছু একদম ভেবো না তো। দুনিয়ায় যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয়। তুমি তো নিজেই কাল রাতে পবিত্র কালমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে ওনার জীবনে এসেছো। এই যে কবুল শব্দটা, এর মধ্যে এক অলৌকিক ক্ষমতা আছে বোন। আল্লাহ যখন কাউকে কোনো হালাল সম্পর্কে বাঁধেন, তখন তিনি নিজ দায়িত্বে সেই রক্ষ মনেও অপরজনের জন্য মায়া আর নরম একটা সফট কর্নার তৈরি করে দেন। রাত্রি চাঁদের চোখের জলটা আলতো করে মুছে দিয়ে আবার বলতে লাগলো, আজিজ ভাইয়া হয়তো অতীতে কাউকে ভালোবেসেছিল, কিন্তু সেই মানুষটা তো আজ দুনিয়া ছেড়ে চলে গেছে। আর আল্লাহ কখনো কোনো মানুষের শূন্য স্থান ফাঁকা রাখেন না। জ্যোৎস্না চলে যাওয়ার যে বিশাল শূন্যতা আজিজ ভাইয়ের মনে তৈরি হয়েছিল, আল্লাহ হয়তো তোমাকে দিয়েই সেই শূন্যতা পূরণ করাতে চান। তুমি তো আমাদের আদরের ছোট বোন, বড্ড লক্ষ্মী একটা মেয়ে। আর আজিজ ভাইয়াও তো পর নন, ও তো আমাদেরই ভাই হয়। ওনার রাগটা হয়তো উপর উপর, কিন্তু মনটা বড্ড পরিষ্কার। তুমি যদি নিজের সরলতা আর ভালোবাসা দিয়ে ওনার ঘরটা গুছিয়ে রাখো, ওনার পাশে ছায়ার মতো থাকো, দেখবি ও তোমাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসবে। রাত্রি চাঁদের গালটা আলতো করে টিপিয়ে দিয়ে একটু হেসে বলল, তাই মনের ভিতরের এইসব আজে বাজে ভয় আর দ্বিধা ছেড়ে ফেলে দাও। সুন্দরভাবে গুছিয়ে শান্ত হয়ে ওনার সাথে মানিয়ে চলার চেষ্টা করো। একটা কথা মনে রাখো চাঁদ, জোর করে মানুষের মন জয় করা যায় না, কিন্তু ধৈর্য আর পবিত্র ভালোবাসা দিয়ে পাথরের মতো মনেও গলিয়ে ফেলা যায়। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, বাকিটা তিনিই সুন্দর করে দেবেন। রাত্রে এই গভীর কথাগুলো চাঁদের অশান্ত মনে যেন এক পশলা শীতল বৃষ্টির মতো কাজ করলো। ওনার মনের ভেতরে জমে থাকা মেঘগুলো আস্তে আস্তে কেটে যেতে লাগলো। বুকটা অনেকটা হালকা মনে হলো। সে রাত্রির বুকের মধ্যে মাথাটা লুকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। তার মনে হলো সত্যি তো, আল্লাহ যখন তাকে এই পুরুষের বউ করে পাঠিয়েছেন, তখন নিশ্চয়ই তার ভাগ্যে ভালো কিছুই লিখে রেখেছেন। চাঁদের মনে সে ভয়ের চাদর সরে গিয়ে সেখানে এক নতুন আশার আলো উকি দিতে লাগলো। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে লাগলো এক নতুন জীবনের দিকে পা বাড়াতে। দুপুরে চড়া রোদ তখন তালুকদার বাড়ির বিশাল ছাদ আর কার্নিশগুলোতে এসে আশ্রে পড়ছে। চারপাশটা বড্ড নিঝুম, থমথমে। ঠিক তখনই আজিজের ঘরের প্রশস্ত বেলকনি থেকে কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া আকাশের দিকে উঠতে শুরু করলো। বাতাসে ভেসে এলো প্লাস্টিক, কাগজ আর দামি সুগন্ধি পড়ার এক তীব্র ঝাঁঝালো গন্ধ। আজিজ তখন বেলকনি মেঝেতে পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। তার চোখের মণি দুটো আগুনে লেলিহান শিকার প্রতিফলনে জ্বলজ্বল করছে। সে কোনো পাগলামি করছে না, প্রচণ্ড শান্ত মাথায় একটা একটা করে জিনিস
আগুনের মুখে ছুড়ে দিচ্ছে। এগুলো অন্য কিছু নয়, বিগত কয়েক বছরে জ্যোৎস্নার জন্য জমানো তার প্রতিটি স্মৃতির টুকরো। জ্যোৎস্নার হাসি মুখের বাধাই করা ছবি, তার জন্য শহর ঘুরে কেনা দামি গিফট, পছন্দের ডায়েরি, পারফিউম, এমনকি না দেওয়া একগুচ্ছ শুকনো গোলাপের তোড়া। আজ সব এই অগ্নিকুণ্ডের গ্রাসে চলে যাচ্ছে। আজ তার জীবন থেকে জ্যোৎস্না নামে শেষ ছায়া, শেষ মরীচিকার দাগটুকু পুড়িয়ে ছাই করে দিতে চায়। যে অতীত তাকে কেবল দহনার অপরাধ বোধ দিয়েছে, সেই অতীতকে সে আজ নিজ হাতে চিতা সাজিয়ে বিদায় দিচ্ছে। আগুন যত তীব্র হচ্ছে, আজিজের বুকের ভেতরের কালচে অন্ধকারটাও যেন ততটাই হালকা হয়ে আসছে। বেলকনির এই অগ্নিকাণ্ডের সমান্তরালে ঘরের ভেতরে তখন অন্য এক কর্মযজ্ঞ চলছে। আজ সকালে শহরের সবচেয়ে নামকরা ইন্টেরিয়র পেইন্টারদের ডেকে এনেছে। তারা এসে ঘরের দেওয়ালগুলো পুনরায় রং চেঁচে তুলতে শুরু করেছে। আসলে এই ঘরটার প্রতিটা কোণ জ্যোৎস্নার স্মৃতিতে মোড়ানো ছিল। জ্যোৎস্নার বড্ড প্রিয় রং ছিল হলুদ রং। তার সেই পছন্দের মান রাখতে গিয়ে আজিজ একদিন নিজের পুরো ঘরটাই উজ্জ্বল হলুদ রঙে রাঙিয়েছিল। ঘরের পর্দা থেকে শুরু করে বিছানার চাদর সব কিছুতেই ছিল জ্যোৎস্নার পছন্দের ছোঁয়া। কিন্তু আজ থেকে এই ঘরে অন্য এক নারীর বাস, যে নারী তার হালাল স্ত্রী, যে নিজের সমস্ত সরলতা নিয়ে তার দিকে চেয়ে আছে। আজিজ চায় না তার নতুন ঘরে সেই মৃত নারীর কোনো অস্তিত্ব থাকুক, যা চাঁদকে প্রতি মুহূর্তে এক অদৃশ্য হীনমন্যতায় কুড়ে কুড়ে খাবে। তাই সে পেইন্টারদের করা নির্দেশ দিয়েছে আজ সন্ধ্যার আগে যেন পুরো ঘরের ভোল পাল্টে দেওয়া হয়। এই কাজটা করার জন্য আজিজ আজ সকালে এক চরম চতুরতার আশ্রয় নিয়েছিল। সে খুব গোপনে রানী বেগমকে কথার জালে ফাঁসিয়ে কথায় কথায় চাঁদের সমস্ত ভালো লাগা মন্দ লাগা নিখুঁত একটা লিস্ট বের করে নিয়েছে। চাঁদ কী রং পছন্দ করে, কেমন পদ্মা তার চোখে আরাম দেয়, ড্রেসিং টেবিলের সাজানো গোছানো রূপটা কেমন হলে তার ভালো লাগে, সব কিছু সে জেনে নিয়েছে ডায়েরির পাতায়। রানী বেগম প্রথমে কিছুটা অবাক হলেও পরে ওনার চোখে আনন্দের জল চলে এসেছিল। আজিজ সেই লিস্ট ধরে পেইন্টারদের বলেছে পুরো রুমটা যেন চাঁদের প্রিয় রঙে, চাঁদের মনের মতো করে ডেকোরেশন করা হয়। সে যেন এই ঘরে পা রাখতেই বুঝতে পারে এ অন্য কারোর ফেলে যাওয়া ধ্বংস সাপেশ নয়, এটা একান্ত তার নিজের সাম্রাজ্য। আজিজ বেলকনির শেষ গিফট বক্সটা আগুনের ভেতর ছুরি দিয়ে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেল। আগুনের তাপে তার ফর্সা কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। সে পকেট থেকে একটা ছোট্ট নোটপ্যাড আর কলম বের করলো। নতুন পেইন্টের গন্ধ আর আগুনে চিতার মাঝখানে দাঁড়িয়ে সে নিজের মনের গভীর থেকে চাঁদের উদ্দেশ্যে একটা চিঠি, একটা অদ্ভুত ভালোবাসার অঙ্গীকার লিখতে শুরু করলো। তার কলমে প্রতিটি শব্দ ছিল খাঁটি, কোনো কৃত্রিমতা ছাড়া একদম। আমার চাঁদ, আমি তোকে আজই কোনো মিথ্যা ভালোবাসার চাতুরে চড়াবো না। আমার ওই হৃদয়ের আকাশটা দীর্ঘদিন এক মরিচিকার ঝড়ে রক্তাক্ত আর ক্ষতবিক্ষত ছিল। সেখানে আজ এক নিরট শূন্যতা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তাই আজই আমি তোকে বুক উজাড় করা ভালোবাসা দিতে পারবো না। সেই দাবি করাটা হবে বড্ড চোরালো এক ভণ্ডামি। কিন্তু আমি তোকে একটা পবিত্র কথা দিচ্ছি, তুই আমার জীবনের সেই হালাল নিয়ামত, যাকে স্বয়ং আল্লাহ আমার এই শূন্য বুকে ফিরিয়ে দিয়েছেন। আজ থেকে আমার এই শরীর, এই মন আর আমার পুরো অস্তিত্বের ওপর শুধু তোর একার অধিকার। আমি অতীতের সেই মৃত নারীর স্মৃতিকে আজ নিজ হাতে পুড়িয়ে ছাই করে দিয়েছি, যাতে তোর অধিকারে কেউ কখনো ভাগ বসাতে না পারে। আজ হয়তো আমার মনে তোর জন্য তীব্র কোনো অনুরাগ নেই, কিন্তু আমার প্রতিটি দায়িত্বে, আমার প্রতিটি মায়ায় আর আমার প্রতিটি নিঃশ্বাসে তুই জড়িয়ে থাকবি। আমি বিশ্বাস করি আল্লাহর দেওয়া এই হালাল সম্পর্কের শক্তি অনেক বেশি। আজ তোকে ভালোবাসতে না পারলে আমি প্রতিজ্ঞা করছি, দিন শেষে সময়ের হাত ধরে আমি তোকে এতটাই ভালোবাসবো যে তোর জীবনের সমস্ত অবহেলা আর ভয় এক নিমিষে ধুয়ে মুছে যাবে। তুই শুধু একটু ধৈর্য ধরে আমার এই শূন্য হাতটা ধরে রাখিস। লেখা শেষ করে আজিজ সেটা যত্ন করে ভাঁজ করলো। আজ সন্ধ্যার পর যখন ঘরটা সম্পূর্ণ নতুন রূপে সেজে উঠবে, যখন চাঁদের জিনিসপত্র এই ঘরে আসবে, তখন সে এই চিঠিটা চাঁদের হাতে তুলে দিবে। সে সমস্ত পুরনো দাঙ্গা, পুরনো হাহাকার ভুলে এক নতুন দুনিয়ায় পা রাখতে চাইছে, যে দুনিয়ার কেন্দ্রবিন্দুতে থাকবে শুধু তারই হালাল স্ত্রী, তার চাঁদ। সকালের মিষ্টি আলো তখন জানালার পর্দা গলে ঘরের ভেতর এসে পড়েছে। একটু আগে সেই তীব্র সোহাগ আর ভালোবাসার রেশ কাটিয়ে আকাশ আর মেঘলা একে অপরকে জড়িয়ে ধরে কেবল একটু চোখ বুজেছিল। শান্ত নিঝুম ঘরে দুজনে ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না।
কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। আচমকাই ঘরের দরজায় সশব্দে ধাক্কা পড়তে শুরু করলো। ভাইয়া, ও ভাইয়া, দরজা খোলো। বাইরে থেকে রোদের চড়া গলার আওয়াজ আর দরজায় ধুমধাম ধাক্কা শোনার সাথে সাথে মেঘলার পুরো শরীর শক্ত হয়ে গেল। সে প্রচণ্ড তাড়াহুড়ো করে এক ঝটকায় আকাশের বুক থেকে ধরফর করে উঠে বসল। লজ্জায় আর ভয়ে তার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। হঠাৎ মেঘলার এমন ছিটকে ওঠায় আকাশে একটু নড়েচড়ে উঠল। সে চোখ না খুলেই একটা বিরক্তিকর শব্দ করে বিছানার এপাশ ওপাশ করে বালিশটা মাথার উপর চেপে আবার শুয়ে পড়ল। তার যেন এই সুন্দর সকালে ঘুম ভাঙার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আসলে বাইরে তখন তুলকালাম কাণ্ড ঘটেছে। সকাল সকাল বীরবাবু ঘুম থেকে উঠে নিচের সবাইকে জ্বালিয়ে মারছে। কখনো ডাইনিং টেবিলে চামচ ফেলছে, কখনো জসিম তালুকদারের চশমা নিয়ে টানাটানি করছে। আর জামা কাপড় পরতে তো তার ঘোর আপত্তি। সারা বাড়ি মাথায় তুলে সবাইকে অতিষ্ঠ করে তোলার পর কোনো উপায় না পেয়ে রোদ বাধ্য হয়ে এই পুচকো শয়তানকে কোলে তুলে উপরে নিয়ে এসেছে ওর বাপকে ডেকে বিছানা থেকে তোলার জন্য। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রোদ মুচকি হাসল। তারপর বীরকে কোলের মধ্যে একটু উঁচিয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, দেখেছো তো বাবা বীর, তোমাকে নিচে রেখে একা একা ফেলে তোমার মা আর তোমার পাপা এখানে কেমন মনের সুখে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, আর তুমি নিচে সবার কান ঝালাপালা করছো। রোদের মুখে এমন গম্ভীর ইংরেজি শব্দ শুনে বীর তার বড় বড় চোখ দুটো গোল গোল করে অবাক চোখে চাচ্চুর দিকে তাকালো। চাচ্চুর কোলেই একটু নড়েচড়ে বসে নিজের আধো আধো মিষ্টি বলিতে রোদের কথার পুনরাবৃত্তি করে বলে উঠল, হ্যাঁ, মা আর আমার পাপা কোয়ালিটি টাইম পেপেট করছে। বীর তার সেই পাকা পাকা কথা আর তোতলামি জড়ানো গলায় কথাটা বলছিল। তখন রোদের হাসি আর থামছিল না। ওদিকে ঘরের ভেতর মেঘলা তখন বিষম খাওয়ার জোগাড়। বাইরে রোদের ফিসফিসানি আর বীরের চিৎকার সবই তার কানে এসেছে। সে নিজের ওনার গায়ে সুতির জামা কাপড় দ্রুত হাত দিয়ে টেনে টুনে ঠিক করে নিল। আয়নায় নিজের এলোমেলো চুলগুলো এক পলক দেখে নিয়ে এক বুক লজ্জা চেপে সে ধীর পায়ে গিয়ে খিল খুলে দরজাটা মেলে ধরল। দরজা খুলতে মেঘলা দেখল বাইরে রোদ তার কোল জুড়ে বীরকে নিয়ে দাঁড়িয়ে আছে। বীরবাবু মাকে দেখা মাত্রই বাপের ঘরের সব কথা ভুলেই দুহাত বাড়িয়ে দিয়ে চিল্লিয়ে উঠল। মা, মেঘলা লজ্জিত মুখে বীরকে রোদের কোল থেকে নিজের কোলে টেনে নিতেই রোদ আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। সে মেঘলার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে একটু হাসলো। তারপর আমি নিচে গেলাম ভাবি। বলে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে পালিয়ে গেল, যেন সে কিচ্ছু জানে না। বীর মায়ের কোলে আসতে ছটফট করতে করতে ঘরের চারিদিকে চোখ বোলাতে লাগলো। সে ছোট্ট চঞ্চল চোখ দুটো কেবল একজনকে খুঁজছে। সে মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলো, পাপা কই পাপা? মেঘলা ছেলের কপালে একটা হালকা চুমু খেয়ে আতুরে গলায় বলল, তোমার পাপা তো এখনো ঘুমোচ্ছে বাবা, তুমি একটুখানি নিচে যাও তো শোনা, দাদুর কাছে যাও। আমি তোমার পাপাকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে ফ্রেশ করিয়ে এক্ষুনি নিচে নামিয়ে দিচ্ছি। তারপর পাপা ফ্রেশ হয়ে তোমাকে কোলে নেবে, কেমন? মায়ের মুখে পাপার কোলে নেওয়ার লোভনীয় অফারটা শুনে বীর এক মুহূর্তের মধ্যেই একদম বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। সে মায়ের কোল থেকে নামার জন্য ছটফট করে নিচে নেমে দাঁড়ালো। তারপর আর পেছন ফিরে না তাকিয়ে সোজা সিঁড়ির দিকে দৌড় লাগালো তার মামার কাছে যাওয়ার জন্য। ছেলে নিচে চলে যেতে মেঘলা ঘরের দরজাটা আবার লক করে দিল। এবার তার সমস্ত রাগ গিয়ে পড়ল বিছানায় মটকা মেরে শুয়ে থাকা আকাশের উপর। মেঘলা দ্রুত খাটের পাশে গিয়ে আকাশে গায়ে চাদরটা একটানে সরিয়ে দিল। ওনার চওড়া কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলতে লাগলো, এই যে কুম্ভকর্ণের বংশধর, ওঠো এবার। দিন দুপুরে লজ্জা কর আর বাকি রাখলে না। হ্যাঁ, বাইরে রোদ ভাইয়া বীরকে নিয়ে কি সব কথা শেখাচ্ছিল শুনলে? ওঠো, জলদি ওয়াশরুমে যাও। আকাশ চোখ দুটো সামান্য পিটপিট করে তাকালো। মেঘলার এই রাগী লালচে মুখ এই সকালে ওনার কাছে বড্ড মোহনীয় লাগলো। সে মেঘলার হাতটা ধরে এক হ্যাঁচকা টানে তাকে আবার নিজের বুকের উপর ফেলে দিল। মেঘলা ওনার বুকে আশ্রে পড়তে আকাশ ওকে দুবাহুতে শক্ত করে লক করে ফেলল। ফাঁকাশ ছাড়ো বলছি, নিচে সবাই অপেক্ষা করছে আর তুমি এখন রোমান্স করছো। যাও যাও, ফ্রেশ হতে যাও। মেঘলা আকাশের বুকে হাত দিয়ে ঠেলার চেষ্টা করলো, কিন্তু আকাশ যেতে চাইল না।
সে বিছানায় শুয়ে শুয়ে আলসেমি ভরা গলায় বলল, হুম, আমার বড্ড ক্লান্তি লাগছে মেঘ। আমি একা একা ওয়াশরুমে যেতে পারবো না, পা চলছে না আমার। ন্যাকামো করো না তো, জলদি যাও। মেঘলা ধমক দেওয়ার সুরে বলল। আকাশের ঠোঁটের কোণে তখন এক চিলতে শয়তানি হাসি ফুটে উঠেছে। সে আর কোনো কথা না বাড়িয়ে হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং কোনো কিছু বুঝে ওঠার আগে মেঘলাকে পাজাকোলা করে নিজের শক্ত কোলের মধ্যে তুলে নিল। মেঘলা হঠাৎ শূন্যে ভেসে উঠতে ভয়ে আর চমকে আকাশের গলাটা দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সে চোখ বড় বড় করে বলল, আকাশ, এসব কি করছো? হ্যাঁ, ছাড়ো, পড়ে যাবে তো, নামাও আমায়। বললাম না একা যেতে পারবো না। তুমি যখন আমাকে ওয়াশরুমে পাঠাতে এতই মরিয়া, তাহলে চলো দুজন একসাথে ফ্রেশ হই। আকাশ একগাল হেসে মেঘলাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমের দরজার দিকে পা বাড়ালো। মেঘলার এই অভাবনীয় কাণ্ড দেখে লজ্জায় আর অপমানে লাল হয়ে ওনার বুকে এলোপাথারি কিল থাপ্পড় মারতে লাগলো। হাত পা ছুঁড়ে ওনাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। আকাশ, ছাড়ুন, একদম ফাজলামো করবেন না। নিচে বীর আছে, মা বাবা আছে, কেউ দেখে ফেলে কিন্তু মুখ দেখানো যাবে না, ছাড়। কিন্তু মেঘলার এই চড় থাপ্পড় আকাশের শক্ত শরীরের কাছে মশার কামড়ের মতো লাগলো। সে কি আর মেঘলার এই দুর্বল বাধাই দমে যাওয়ার পাত্র? আকাশের সাথে মেঘলার শক্তিতে কোনোদিনই পেরে ওঠেনি, আর আজও পারল না। আকাশ মেঘলার সমস্ত অনুনয় বিনয় আর মিষ্টি রাগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওনাকে নিজের বুকের সাথে আষ্টে পিষ্টে লেপটে ধরে একগাল চওড়া দুষ্টামি ভরা হাস নিয়ে সোজা ওয়াশরুমের ভেতর ঢুকে গেল এবং পেছন দিয়ে পা দিয়ে ধাক্কা মেরে ওয়াশরুমের দরজাটা খটাস করে লক করে দিল। ঘরের ভেতর তখন ভোরের সূর্যের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে, আর বন্ধ ওয়াশরুমের ওপার থেকে মেঘলার মৃদু আপত্তিকর সুর আর আকাশে মৃদু হাসির আওয়াজ মিলেমিশে এক নতুন ভালোবাসার কাব্যের জন্ম দিল। আকাশ আর মেঘলা ঘর থেকে এক প্রকার পালিয়ে রোদ নিজের ঘরের দিকে রওনা হয়েছিল। ঠোঁটের কোণে তখনও তার দুষ্টামি ভরা হাসিটা লেপ্টে আছে, কিন্তু নিজের ঘরে দরজা ঠেলে ভিতরে ঢুকতে রোদের সেই হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। সে দেখল ঘরের ভেতর পুরো এলাহি কাণ্ড ঘটে বসে আছে। আলমারির সব পাল্লা খোলা, ভেতরে জামা কাপড় থরে থরে সাজানো, শাড়ি সব বিছানার উপর ছড়ানো ছিটানো, আর সেই কাপড়ের স্তূপের মাঝে দাঁড়িয়ে রাত্রি হন্য হয়ে কি যেন একটা খুঁজে চলেছে। মিষ্টি গরমের আবহাওয়া তো মেয়েটা ঘেমে একদম একাকার হয়ে গেছে। কপালের দুপাশে ছোট ছোট ঘামের কণা জমায়, কতিপয় চুল গালের সাথে লেপ্টে আছে, আর সেদিকে খেয়াল না রেখে সে একমনে শাড়ির ভাঁজগুলো উলট পালট করছে। বইয়ের এই হাল দেখে রোদ দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। এই সুযোগে একটু ফাজলামো করার লোভটা সে সামলাতে পারল না। সে গলার আওয়াজটা যতটা সম্ভব নরম আর আদুরে করে ডেকে উঠল, কি করছো সোনা পাখি আমার? সকাল সকালে তো ঘেমে নিয়ে কার উপর যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি চলছে। হঠাৎ রোদের এমন চওড়া আর দুষ্টামি ভরা ডাক শুনে রাত্রি চমকে উঠল। হাতে শাড়িটা বিছানায় রেখে ওনার খুঁট দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে একগাল মলিন হেসে বলল, আরে তুমি কখন এলে? যুদ্ধ নয় গো, আসলে আজিজ ভাইয়া বলল আজকে চাঁদকে ওনার রুমে একেবারে পাঠিয়ে করে দিতে। বেচারি ছোট মানুষ, এই বাড়ি একই বলতো, পরিস্থিতি আলাদা, তাই ভাবলো ওর ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে দিই। আর ভাইয়া তো বললই চাঁদের পছন্দের রং দিয়ে সব ডেকোরেশন করতে। রাত্রি একটু দম নিয়ে আলমারির লকারটা টানতে টানতে আবার বলতে লাগলো, আমি ভাবছি চাঁদের ঘরে ওঠার প্রথম দিনটাই ওকে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরিয়ে দেব। নতুন বউকে লাল শাড়িতে বড্ড মানায়, কিন্তু আমার শাড়ির এত বড় ভাণ্ডার যে তার মধ্যে থেকে সে বিশেষ লাল শাড়িটাই কিছুতেই খুঁজে পাচ্ছে না, সব ওলট পালট হয়ে গেছে। বইয়ের এমন ব্যস্ততা আর চাঁদের প্রতি এত মায়া দেখে রোদের মনটা এক অদ্ভুত ভালো লাগেই ভরে গেল। সে ধীর পায়ে রাত্রির দিকে এগিয়ে এলো, বিছানায় শাড়িগুলো একপাশে সরিয়ে রাত্রি একদম মুখোমুখি দাঁড়িয়ে ওনার কোমরে আলতো করে হাত রাখল। রোদের হঠাৎ এমন ছোঁয়া পেয়ে রাত্রি একটু কেঁপে ওঠে ওনার চোখের দিকে তাকালো। রোদ রাত্রির চোখের উপর অবাধ্য হয়ে পড়া একগুচ্ছ চুল কানের পেছনে গুজে দিতে দিতে ফিস ফিস করে বলল, আচ্ছা, চাঁদের জন্য তো এত কিছু করছো, তা আজকের এই বিশেষ দিনে তুমিও তো একটা সুন্দর লাল টকটকে শাড়ি পরতে পারো, তাই না? আমার বউটাকে শাড়িতে যা লাগবে না।
রোদের চোখে সেই চেনা গভীর চাহনি দেখে রাত্রি একটু লজ্জা পেয়ে হেসে ফেল। সে রোদের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে দেওয়ার আলতো চেষ্টা করে বলল, তাই নাকি? শাড়ি পরতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আজকে বড্ড খাটুনি যাচ্ছে, শরীরটাও টায়ার্ড, তাই এখন এই শাড়ি পরার ঝামেলাটা নিতে ইচ্ছা করছে না। পরবো অন্য কোনো দিন। রাত্রি যখন আলমারির দিকে ঘুরে আবার শাড়ি খোঁজার জন্য হাত বাড়াতে যাবে, তখনই রোদ পেছন থেকে ওনাকে এক ঝটকে নিজের শক্ত বুকের সাথে লেপ্টে ধরল। রাত্রির পিঠ ঠেকে রইল রোদের চওড়া বুকে। রোদ ওনার ঘাড়ে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে দুষ্টামি ভরা গলায় ফিসফিস করে কেটে কেটে বলল, কখন পরবে শুনি? যখন পরবে তখন তো শাড়ি পরার থেকে সেটা খোলার তাড়াই বেশি থাকবে। রোদের মুখে এই চরম বোল্ড আর কাঁচা ফাজলামো শুনে রাত্রির ফর্সা গাল দুটো মুহূর্তেই লজ্জায় একদম জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে দুহাতে নিজের মুখ ঢাকতে গিয়ে রোদের দিকে ঘুরে ওনার বুকে মৃদু কিল মেরে বলল, ইস রোদ, কি চাতা বলছো সকাল সকাল? একদম অসভ্যতা করবে না বলছি। ছাড়ো আমাকে, কাজ করতে দাও। ছাড়বো না। রোদ আরও শক্ত করে রাত্রিকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল। ওনার লজ্জাবনত লালচে মুখটা রোদের ভেতরের সুপ্ত তৃষ্ণা যেন শতগুণ বাড়িয়ে দিল। রোদ আর নিজেকে সামলাতে পারল না। সে রাত্রির থুতনিটা এক হাত দিয়ে আলতো করে উঁচিয়ে ধরল। রাত্রি কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে তাকিয়ে সে ধীর পায়ে নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল। রাত্রি চোখ দুটো বন্ধ করে রোদের বুকে শার্টটা খামচে ধরল। পরের মুহূর্তে রোদ পরম আবেশে রাত্রি সেই কাঁপতে থাকা নরম ঠোঁট দুটো নিজের ঠোঁটের গভীরে বন্দি করে নিল। এক পরম শান্ত আর তীব্র ভালোবাসার চুম্বনে মেতে উঠল দুজনে। সকালে সেই নির্জন ঘরে আলমারি থেকে ছিটকে পড়া শাড়িগুলোর মাঝে দাঁড়িয়ে দুজন দুটি মন যেন এক হয়ে গেল। রোদ ওনার ঠোঁটের গভীর থেকে গভীরতর এক দীর্ঘ চুমু এঁকে দিয়ে যখন মুখ সরিয়ে নিল, তখন রাত্রি লজ্জে আর নিঃশ্বাসের গতি বেড়ে যাওয়ায় রোদের বুকে মুখ লুকিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। রোদ ওনার মাথায় আলতো করে নিজের থুতনি ঠেকিয়ে জড়িয়ে ধরে রাখলো, যেন এই মিষ্টি মুহূর্তটা কখনো শেষ না হয়। মায়ের কোল থেকে নেমে বীর এক ছুটে নিচের তলার করিডোরে পার হয়ে সোজা এসে হাজির হলো আজিজের ঘরের সামনে। ঘরের দরজাটা খোলাই ছিল। বীর দরজার মুখে দাঁড়িয়ে বড় বড় চোখ করে ভেতরের দৃশ্যটা দেখতে লাগলো। ভেতরে তখন এলাহি কাণ্ড। পুরো ঘর জুড়ে জিনিসপত্র ছড়ানো ছিটানো। খাটের উপর নতুন চাদর আর কুশন কভার স্তূপ করে রাখা। ঘরের কোণে ঝুলছে কিছু চমৎকার কারুকাজ করা ওয়াল হ্যাঙ্গিং। আর ঘরের ঠিক মাঝখানে একটা ছোট্ট টুলের উপর বেশ কিছু রঙের কোটা নিয়ে বসে আছেন আজিজ। পরনে একটা সাধারণ ট্রাউজার আর টি শার্ট, হাতে একটা কাঠের কাঠি। মনোযোগ দিয়ে একটা বড় পাত্রে কয়েকটা রং ঢেলে মন দিয়ে মিক্সড করছে। পুরো ধ্যানজ্ঞান এখন ওই রঙের পাত্রের দিকে। বীরবাবু গুটি গুটি পায়ে ওনার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর এক ঝটকায় ওনার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে দুহাত দিয়ে ওনার গলাটা ঝুলে পড়ল। পিঠে হঠাৎ এমন পুচকে একটা ওজনের ধাক্কা আর গলায় নরম দুটি হাতের বাঁধন পেয়ে আজিজ ডাল সামলাতে না পেরে একটু নড়ে উঠলেন। তবে পরক্ষণেই ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। পিঠের ওপর বীরকে একটু উঁচিয়ে ধরে সোজা হয়ে বসে বললেন, আরে কে এসেছিল এটা? আমার বীরবাবু? কি হয়েছে মামা? সকাল সকাল আমার পিঠে ছড়ে দোল খাওয়া হচ্ছে। বীর ওনার পিঠে ঝুলেই পা দুটো একটু দোলাতে দোলাতে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, তুমি কি করছো মামা? আজিজ পাত্রের রংটা কাঠির ডগা দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিয়ে হেসে বলল, আজকে যে তোমার মামি আসবে এই ঘরে শোনা, তাই মামি মনির ঘরটা সুন্দর করে সাজানোর জন্য সব মিক্স করছি। এই দেয়ালটাতে একটা দারুণ কালার করব। মামি শব্দটা শোনা মাত্রই বীরের ছোট্ট কপালে তিনটে ভাঁজ পড়ে গেল। সে আজিজের পিঠ থেকে নেমে ওনার একদম সামনে এসে দাঁড়ালো। হাত দুটো কোমরে দিয়ে বড় বড় চোখ গোল গোল করে পাকা মানুষের মতো মাথা নেড়ে বলল, ওটা তো পুপি, মাম্মি না। আজিজ ভাগ্নের এমন পাকা কথা শুনে আর নিজের হাসি চেপে রাখতে পারল না। আজিজ শব্দ করে হেসে উঠে বীরের নাকটা হালকা টেনে দিয়ে বললেন, হ্যাঁ বাবা, এতদিন ও তোমার ফুপি ছিল, কিন্তু আজ থেকে ও তো তোমার মামি হয়ে যাচ্ছে, বুঝলে? বীর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবল। ওনার এই জটিল বড়দের হিসাব আর ছোট্ট মাথায় কিছুতেই ঢুকলো না। সে মুখটা বাঁকিয়ে পড়ল, আমি মামি বলবো না, আমি মাম্মাম বলবো।
আজিজ আবারও হেসে উঠলেন। ভাগ্নের এই মিষ্টি জেদ বড্ড ভালো লাগলো। ওনার মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি ওকে মাম্মাম বলেই ডেকো, ও খুব খুশি হবে। ততক্ষণে বীরের নজর চলে গেছে আজিজের হাতে সেই অদ্ভুত সুন্দর রঙের পাত্রটার দিকে। সে আঙ্গুল উঁচিয়ে জিজ্ঞেস করলো, মামা এটা কি লং? আজিজ পাত্রের দিকে তাকিয়ে পরম তৃপ্তির একটা হাসি হাসলেন। যাদের ঘরের একটা বিশেষ দেওয়াল হাইলাইট করার জন্য সে এই রঙটা অনেক কষ্ট করে তৈরি করেছে। তিনি বলেন, এইটা কোনো সাধারণ রং না মামা, এটার নাম হলো ব্লুমিং অর্কিড ব্লাশ। এটা একটা ভীষণ রেয়ার পিঙ্ক কালার, একটু গোলাপি, একটু ল্যাভেন্ডার আর হালকা সাদার মিশ্রণ। দেখবে দেয়ালটাতে যখন ওই রংটা বসবে তখন পুরো ঘরটা একদম পরিদের দেশের মতো লাগবে। রঙের ওই মায়াবী আভ দেখে বীরের মন চঞ্চল হয়ে উঠল। সে আর এক মুহূর্ত শান্ত হয়ে বসে রইল না। সারা ঘর জুড়ে সে এখন আজিজের পিছু পিছু ঘুরঘুর করতে লাগলো। আজিজ যেখানে যাচ্ছেন বীরও পেছনে পেছনে ছায়ার মতো ঘুরছে। ঘর সাজানোর জন্য ডেকোরেশনের প্রচুর জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিল। রঙিন ফিতে, ছোট ছোট কাঠের বল, চমৎকার কিছু কাছের শোপিস আর কিছু রঙিন কাগজের ফুল। বীরের চোখে এবার চলে গেল সেই স্তূপের দিকে। বেচারা বীর তার বাপের ঘরের সমস্ত কথা, মায়ের দেওয়া ফ্রেশ হওয়ার তাগিদ সব বেমালুম ভুলে গেল। আকাশের সাথে যে তার নিচে নামার কথা ছিল সে ভাবনাই তার মাথা থেকে এক নিমিষে উধাও। সে এখন নিজের মনে ব্যস্ত হয়ে পড়ল জিনিসপত্র ঘাঁটতে। চনো ছিটানো ডেকোরেশনের জিনিসের মধ্যে থেকে বেছে বেছে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস, যেমন একটা চকচকে কাচের মার্বেল, দুটো রঙিন কাগজের ফুল আর একটা কাঠের টুকরো লুকিয়ে নিজের পকেটে আর হাতের মুঠোয় স্টোর করতে লাগলো। এগুলো দিয়ে সে পরে মনে সুখে খেলবে। আজ দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে যখন তুলি দিয়ে রঙের প্রথম টানটা দিচ্ছিল তখন পেছন ফিরে দেখলেন বীর একটা রঙিন কাগজের ফুল কানপট্টিতে গুজে তার দিকে তাকিয়ে ফিক করে হাসছে। মামার ভাগ্নের এই খুনসুটি ঘরের কোণে ছড়ানো মায়াবী ব্লুমিং অর্কিড ব্লাশ রঙের সুবাস আর নতুন বউকে বরণ করে নেওয়ার এই মিষ্টি তোড়জোড় মিলিয়ে পুরো ঘরটাতে তখন এক অদ্ভুত সুন্দর আর আনন্দময় মুহূর্ত সৃষ্টি হলো। ব্রেকিং নিউজ প্রেজেন্টারের কণ্ঠস্বর মুহূর্তের মধ্যে গম্ভীর আর আতঙ্কিত শোনালো। টিভির পর্দায় বড় বড় করে স্ক্রিনের নিচে ভেসে উঠল একটি মর্মান্তিক ও শিউরে ওঠার মতো সংবাদ। কলকাতা থেকে দুবাই যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতে আকাশে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। ইমিরেটসের একটি যাত্রীবাহী প্লেন মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ক্র্যাশ করেছে। প্রাথমিক সূত্রে জানা গেছে এই মর্মান্তিক দুর্ঘটনায় 3 জন পাইলট, 8 জন এয়ার হোস্টেস এবং 256 জন যাত্রীসহ বিমানে থাকা সমস্ত আরোহী নিহত হয়েছেন। কোনো যাত্রী বেঁচে থাকার সম্ভাবনা নেই। পদ্মায় তখন দুমড়ে মুছে যাওয়া বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ আর কান্নার রোলে চারিদিকের আকাশ বাতাস ভারী হয়ে ওঠার লাইভ ফুটেজ দেখানো হচ্ছে। সারাদিনের অক্লান্ত খাটুনি আর ধকল শেষে আজিজের ঘরটা অবশেষে সম্পূর্ণ রেডি হলো। নতুন একটা মানুষ তার জীবনের বিশেষ একজন এই ঘরে স্থায়ীভাবে থাকতে এসেছে। ভাবতেই আজিজের বুকের ভেতর কেমন যেন একটা অচেনা ভালো লাগা কাজ করছে। তবে এই একটা ঘর তৈরি করতে গিয়ে আজ গোটা দিনে সে যে কতবার বাজারে ছুটেছে তার কোনো হিসেব নেই। একবার এটা ভুলে যাচ্ছে তো পরের বার ওটা আনতে মনে নেই। কখনো পর্দা আনার পর মনে পড়ছে স্ক্রু আনা হয়নি, আবার কখনো লাইট কিনে এনেছে, হোল্ডারটাই বাদ পড়ে গেছে। আর এই পুরো চক্করে ছায়ার মতো তার সাথে ছিল তার ডান পিঠে ভাগ্নে বীরবাবু। আজ যতবার বাজারে গেছে বীরও ততবার তার সাথে যাওয়ার জন্য বায়না ধরেছে। আর বাজারে গিয়ে তো তার আবদারের শেষ নেই। মিষ্টির দোকান দেখলে মামা এটা নিব, খেলনার দোকান দেখলে মামা ওটা দাও, আবার চিপসের প্যাকেট দেখলে মামা ওটা না এটা নাও। অবশ্য ভাগ্নের এই অন্তহীন আবদারে আজিজের বিন্দুমাত্র রাগ হয়নি, বরং তার বেশ ভালোই লাগছিল। বীরকে দেখলে আজিজের মনে হয় এ যেন একদম ছোট্ট একটা আকাশ। আসল আকাশ তো সবসময় তাকে অর্ডার করতে অভ্যস্ত।
আজিজ এটা কর, আজিজ ওটা কর। আর এখন যেন আকাশে সেই ক্ষুদে অস্তিত্বটাই তোতলামি গলায় তাকে অর্ডার করছে, মামা এটা নাও, মামা ওটা নাও। ঘড়িতে তখন সন্ধ্যা নেমে গেছে। সারাদিনে ধুলোবালি মেখে ভূত হয়ে থাকা মামা ভাগ্নে অবশেষে একসঙ্গে বাথরুমে ঢুকে মনের সুখে স্নান করলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, অথচ এই দুই মক্কেলের খাওয়া দাওয়ার কোনো হদিস নেই। মেঘলা মেজাজ গরম করে কতবার এসে ডেকে গেছে। রান্নাঘর থেকে রানী তালুকদারও চিৎকার করেছেন, কিন্তু দুই মামা ভাগ্নের কাউকেই ডাইনিং টেবিলে পাঠানো যায়নি। তারা ঘর সাজানো আর স্নান করা নিয়ে এতই ব্যস্ত ছিল যে খাওয়ার কথাই ভুলে গেছে। স্নান শেষে আজিজ আলমারি থেকে দুটো নতুন প্যাকেট বের করলো। শেষবার যখন সে হন্তদন্ত হয়ে মার্কেটিংয়ে গিয়েছিল, তখন নিজের শেরওয়ানির সাথে ম্যাচিং করে বিয়ের জন্য একটা পুচকে পাঞ্জাবি ধুতি সেট কিনে এনেছিল। স্নান সেরে দুই মামা ভাগ্নে যখন একদম হুবহু একই রঙের ম্যাচিং জামা কাপড় পরে পরিপাটি হয়ে নিচে খেতে গেল, তখন ডাইনিং রুমের দৃশ্যটাই বদলে গেল। সোফায় বসে থাকা জসিম তালুকদার খবরের কাগজ থেকে চোখ তুলে দুই মামা ভাগ্নের দিকে তাকালেন। ওনার চশমার উপর দিয়ে চোখ দুটো ছোট ছোট করে বললেন, বাবা, তোমাদের তো দেখছি সেই লেভেলের ব্যাপার স্যাপার। তা বলি, বিয়েটা কি আজই তোমার হচ্ছে নাকি ওই পুচকে বীর বাইয়ের? কেন শ্বশুর আব্বা হিংসে হচ্ছে নাকি? আমাদের মামা ভাগ্নির জোর দেখে আপনার হিংসে হওয়ারই কথা। আসলে আজিজের সাথে জসিম তালুকদারের সম্পর্কটা চিরকালে সাপে নেউলে। ছোটোখাটো যুদ্ধ আর মুখের ওপর ঝগড়া সবসময় লেগে থাকে। এখন আবার আজিজ তেনার মেয়ের জামাই, তাই ঘটনাটা আলাদা। জসিম তালুকদারকে একটু না রাগিয়ে দিলে আজিজের পেটের ভাত হজম হয় না। আজিজের মুখে হিংসে শব্দটা শুনে জসিম তালুকদারের ফর্সা মুখ লাল হয়ে গেল। তিনি কাগজটা ধপাস করে টেবিলে রেখে গজগজ করতে করতে বললেন, আমার হিংসে হবে? এই বাদরটার উপর আমার হিংসে হবে? ছোট বৌমা, শুনছ? তোমার গুণধর জামাইয়ের কথা দিন দিন মুখে খই ফুটছে। তিনি সোফা থেকে উঠে গজগজ করতে করতে ভেতরে ঘরের দিকে চলে গেলেন। ডাইনিং টেবিলে বসে থাকা আকাশ, রোদ আর মেঘলা এই দৃশ্য দেখে হেসেই আকুল। মেঘলা ভাতের বাটি এগিয়ে দিতে দিতে ভাইকে ধমক দিল, তুমি কিন্তু বাবাকে সব সময় খেপাবে না ভাইয়া। সকাল থেকে না খেয়ে আছো, এখন চুপচাপ খাও তো। আরে মেঘলা ছাড় তো, শ্বশুর জামাইয়ের ডেইলি শো না দেখলে বাড়ির বিনোদন বন্ধ হয়ে যাবে। রানী তালুকদার রান্নাঘর থেকে বের হয়ে এসে বীরকে কোলে বসিয়ে বলতে লাগলেন, সত্যি ভাইয়া যাই বলুক, আমার নাতি আর জামাইকে রাজপুত্রের মতোই লাগছে। এদিকে উপরের ঘরে রাত্রি তখন চাঁদকে নতুন বইয়ের সাজে সাজাতে ব্যস্ত। ঠিক এই আনন্দ ঘন মুহূর্তে ড্রয়িং রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকলো নিলয় আর মার্কো। দুজনে হাতে বড় বড় 4টে রজনীগন্ধা আর গোলাপ ফুলের তোড়া, আর সাথে বসার ঘর সাজানোর জন্য রকমারি সুগন্ধি ফুলের মালা। আজিজের বাসর ঘরটা আজ রাতে জমিয়ে সাজানোর দায়িত্ব পড়েছে এই দুজনের উপর। তারা ভেতরে ঢুকেই চাঁদ চেঁচিয়ে উঠল, আরে নিলয় ভাইয়া, মার্কো স্যার, তোমরা তো একদম সঠিক সময়ে এসেছো। আমাদের বর বাবা জীবন এতক্ষণে খেতে বসেছে। Oh my god, Aziz, look at you. You look incredibly handsome, like a real groom. But why are you eating so late? মার্কো বলেছে বরের তো এখন বিয়ের পিড়িতে বসার কথা, তা না করে বর এখানে গপ গপ করে গিলে খাচ্ছে। সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল। হাসি ঠাট্টার এই আনন্দের মাঝে মেঘনা হঠাৎ একটু উদাস হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেল। সে ডাইনিং টেবিলের ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে বলল, সবাই তো আছে, শুধু সবুজ ভাইয়াই রইল না। এই আনন্দের দিনে এক্ষুনি তাকে জরুরি কাজে দেশের বাইরে যেতে হলো। থাকলে আজকে সকালটা আনন্দ আরো ডাবল হয়ে যেত, তাই না? হ্যাঁ, সবুজকে আমিও খুব মিস করছি। বেচারা যেতে চাইল না, কিন্তু অফিসের এমন ইমার্জেন্সি ক্রাইসিস যে না গিয়ে উপায় ছিল না। ও থাকলে আজ আজিজের বাসর ঘর সাজানো নিয়ে নীল আর মার্কোর 12টা বাজিয়ে দিত। এ যা বলেছিস আকাশ, সবুজ থাকা মানেই পুরো বাড়ি মাথায় তোলা। ও যেখানেই থাকুক নিশ্চয়ই আমাদের এই হুল্লোড় মিস করছে। সবুজের অনুপস্থিতির সেই সামান্য মন খারাপটুকু কাটিয়ে আবারও ড্রয়িং রুমে হাসি রোল উঠল যখন মার্কো ভাঙ্গা ভাঙ্গা বাংলায় আজিজকে উদ্দেশ্য করে বলে উঠল, আজিজ মিয়া, আজকে রাতে নো ঘুমানো, অনলি রোম্যান্স, ওকে? আর তাই শুনে বীর হাততালি দিয়ে চিল্লিয়ে উঠল, হ্যাঁ,
অনলি রোমান্স। বীরের মুখে এই কথা শুনে পুরো তালুকদার বাড়ির ছাদ যেন হাসির চোটে ভেঙে পড়ার জোগাড় হলো। নিচে খাওয়া দাওয়া আর হাসি ঠাট্টার পর্ব শেষ করে আজিজ যখন ধীর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে এলো, তখন তার বুকের ভেতরটা এক অজানা উত্তেজনে টিপ টিপ করছিল। দরজার লকটা ঘুরিয়ে ভেতরে পা রাখতে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পুরো ঘরটা যেন এক মায়াবী রূপকথার রাজ্য। মার্কো আর নীলয় মিলে সত্যি ঘরটার রূপ বদলে দিয়েছে। বাসার ঘর বলতে যা বোঝায় ঠিক সেভাবেই পুরো রুমটাকে মনে মাধুরী মিশিয়ে সাজিয়েছে তারা। দেওয়ালে সেই ব্লুমিং অর্কিড ব্লাশ রঙের সাথে মিলিয়ে রজনীগন্ধা, গোলাপ আর রজনী ফুলের সুবাসে পুরো ঘর মম করছে। খাটের চারপাশ থেকে সুগন্ধি ফুলের মালা ঝালরের মতো নেমে এসেছে। আজিজ ঘরটার চারিদিকে এই চোখ ধাঁধাতো ডেকোরেশন দেখে এতটাই বিভোর আর মশগুল হয়ে পড়েছিল যে খাটের উপর অলরেডি অন্য একটা মানুষ বসে আছে। সেদিকে তার প্রথম নজরটাই যায়নি। সে মুগ্ধ চোখে ঘরের ছাদের দিকে তাকালো, আর তাকানো মাত্রই ওর চোখ দুটো কপালে উঠে গেল। বদমাইশ দুটো করেছি কি? খাট সাজানোর জন্য যত লম্বা লম্বা ফুলের মালা ছিল তার সব কয়টা ওর সিলিং ফ্যানের পাখাগুলোর সাথে পেঁচিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে দিয়ে গেছে। ঠিক এই সময়ে জানালার বাইরে টিপ টিপ করে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ছাটে বাইরের আবহাওয়াটা বেশ চমৎকার ঠান্ডা আর স্নিগ্ধ হয়ে উঠেছে। এসি চালানোর কোনো প্রয়োজন নেই। এই মায়াবী রাতে ফ্যানের হালকা বাতাসটুকুই যথেষ্ট ছিল। কিন্তু মার্কো আর নীলয় তো আজিজের স্বাদের ফ্যানটার 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। এই ফ্যান চালালেই ফুলের মালাগুলো পেঁচিয়ে ছিঁড়ে একাকার হবে, আর না চালালে ঘরের গুমট ভাব কাটবে না। ফ্যান চালানো নিয়ে এই চরম টেনশনে মনে মনে ওদের উপর চিৎকার করতে করতে আজিজ দরজাটা আলতো করে বন্ধ করে দিল। তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাটের এক কোণে ধপাস করে বসে পড়ল। আর ঠিক তখনই ওর নজর পড়ল খাটের ঠিক মাঝখানে বসে থাকা রমণীর দিকে। এতক্ষণে যেন ওর ঘোর কাটলো। বিছানার ঠিক মাঝখানে লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি পরে গুটিসুটি মেরে বসে আছে ওর জীবনের সেই বহু অনাকাঙ্ক্ষিত চাঁদ। রাত্রি সত্যি ওকে এক অপরূপা রাজকন্যার মতো করে সাজিয়ে দিয়ে গেছে। লাল শাড়ির সাথে মানানসই সোনার গহনা, কপালে ছোট একটা লাল টিপ, আর ঘোমটার আড়াল থেকে চাঁদের মায়াবী মুখটা যেন এক অদ্ভুত আলো ছড়াচ্ছে। কিন্তু এই গভীর রাতে নিজের বিবাহিত স্বামীর ঘরে এসে নববধূর সেই চেনা লজ্জার চেয়ে চাঁদের চোখে তখন ঘুমের ঘোর বেশি। বেচারি সারাদিনে ক্লান্তি আর ভারী শাড়ির চাপে বসে বসেই ঝিমুচ্ছে। যেমনই এতটাই করে যে খাটের হেডবোর্ডের সাথে কোনো মতে মাথাটা ঠিকই একপাশে হেলে আধো ঘুম অবস্থায় পড়ে আছে সে। বরের আসার কোনো হুঁশই তার নেই। চাঁদের এই মিষ্টি আর চরম অদ্ভুত কাণ্ড দেখে আজিজের ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। সে বিছানায় একটুখানি স্লাইড করে চাঁদের একদম কাছাকাছি গিয়ে বসল। ঘুমন্ত চাঁদের মুখের দিকে তাকিয়ে আজিজের মনে হলো পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন এই একটা মুখের নিষ্পাপ হাসির কাছে হেরে যেতে বাধ্য। কি মায়াবী চেহারা, কি ভীষণ সুন্দর এই মেয়েটা। ছোটবেলা থেকেই এই একটা মুখকে সে চোখের সামনে বড় হতে দেখেছে। এই জেদি চঞ্চল আর অভিমানী মেয়েটা তাকে তার মনে কতটা আগলে রেখেছে তার হিসেব কেউ জানে না, কিন্তু সে কখনো খেয়াল করেনি। আজ ওকে নিজের ঘরে খাটে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে দেখে আজিজের মনের ভেতরের সমস্ত পূর্ণ ক্ষত যেন এক নিমিষেই জুড়ে গেল। জানিস চাঁদ, তোকে একটুখানি চোখের দেখা দেখার জন্য আজ আমি কত সেকেন্ড পার করেছি। আজিজকে দূর থেকে ভালোবেসে তুই কখনো ক্লান্ত হোসনি। আজ যখন তুই আমার এই ঘরের চার দেয়ালের মাঝে আমার বউ হয়ে বসে আছিস, মনে হচ্ছে তোর সেই এত বছরের একতরফা ভালোবাসা, তোর সেই নীরব অপেক্ষার একটু বৃথা যায়নি রে। তুই সত্যিই আমার আকাশের একমাত্র চাঁদ। আজিজ আলতো করে হাত বাড়িয়ে চাঁদের গালের উপর লেপ্টে থাকা একটা ছোট্ট চুল সরিয়ে দিল। ওনার হাতের শীতল ছোঁয়া পেতে চাঁদের আলতো ঘুমটা ভেঙে গেল। সে চোখ দুটো পিটপিট করে মেলে ধরতে সামনে আজিজের সেই গভীর আর ভালোবাসায় ভরা চোখ দুটো দেখতে পেল। ঝুম বৃষ্টি নামার আগের থমথমে নীরবতা ভেঙে ড্রয়িং রুমের কোনায় রাখা আকাশের আইফোনটা আচমকা খুব জোরে চিৎকার করে ডেকে উঠল। তীব্র রিংটোনে সেই কর্কশ আওয়াজটা নিস্তব্ধ ঘরে চার দেওয়ালে বাড়ি খেয়ে এক অদ্ভুত ভুতুরে আবহের সৃষ্টি করল। ছোপায় আদর্শ হয়ে
থাকা আকাশ ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে কোনো নাম নেই, একটা সম্পূর্ণ অচেনা বিদেশি নাম্বার জ্বলজ্বল করছে। আকাশের জলের হার শক্ত হয়ে গেল। সে সবুজ বোতামটা স্লাইড করে ফোনটা কানের কাছে ধরল। ওপাশ থেকে কেবল একটা ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। আকাশ নিচে থেকে কোনো উত্তর দিল না। এক তীব্র শীতল নীরবতা বজায় রাখল সে। এদিক থেকে কোনো সাড়া না পেয়ে ওপাশ থেকে একটা খসখসে চড়া আর বিষাক্ত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, কি ব্যাপার রে ছোট ভাই? উত্তর দিচ্ছিস না যে? বল। খুব তো শুনলাম বিয়ে শাদি করে বাসর ঘর সেরেছিস, চারদিকে একদম আনন্দের বন্যা বইছে, তাই না? কিন্তু ভেতরে খবরটা কি? শুনলাম তোর ওই আদরের বউটা নাকি অলরেডি 4 মাসের প্রেগনেন্ট। আকাশের চোখ দুটো মুহূর্তের মধ্যেই লাল হয়ে উঠল, কিন্তু সে নিজের ভেতরের আগ্নেয়গিরিটাকে বাইরে প্রকাশ পেতে দিল না। ফোনের ওপাশ থেকে সে চেনা পৈশাচিক কণ্ঠস্বর আবারও বলতে শুরু করলো। কি ব্যাপার, কি ভাবছিস? তুই বিদেশে লুকিয়ে বসে আছিস বলে আমি তোকে ভুলে গেছি? তোর সব খবর আমার নরকোৎপন্নে আছে রে শুয়োরের বাচ্চা। আমার সব মনে আছে। প্ল্যান করে লোক লাগিয়ে তুই আমার বাবা মা আর নিষ্পাপ বোনটাকে মেরে দিলে। তুই ভাবছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেবো? এতক্ষণ পর এত বড় একটা মারাত্মক হুমকির মুখে দাঁড়িয়ে আকাশ বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং সে সোফার কুশনে মাথাটা এলিয়ে দিয়ে বেশ আয়েশ করে শব্দ করে হেসে উঠল। ওর সেই তাচ্ছিল ভরা ঠান্ডা হাসি শুনে ওপাশের মানুষটা যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। আকাশ হাসতে হাসতেই জবাব দিল। ভুল বলছিস বড় ভাই, বড্ড ভুল লজিক তোর। ও থাকলে আজ আজিজের বাসরঘর সাজানো নিয়ে নীলু আর মার্কোর 12টা বাজিয়ে দিত। ভুল বলছিস বড় ভাই, বড্ড ভুল লজিক তোর। আমি যদি তোর ভাষায় শুয়োরের বাচ্চা হই তাহলে তো তুইও তাই, কারণ আমাদের দুজনের জন্মদাত্রী মা তো একই ভদ্র মহিলা। সেই সূত্রে আমরা দুজন সেম বাট জাস্ট একটু ডিফারেন্ট, এই যা। আকাশের মুখের উপর এমন তীক্ষ্ণ আর অপমানজনক জবাব শুনে অপর পাশ থেকে একটা বিকট হিংস্র অট্টহাসির শব্দ পাওয়া গেল। হাসতে হাসতেই ও পাশ থেকে ডেরিক খেকিয়ে উঠে বলল, হাসছিস? হেসে নে, যত পারিস হেসে নে আকাশ। তোকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, একবার শুধু তোর ওই সতী সাধ্যী বউ আর তোর ওই চারজ বাচ্চাটাকে আমি খুঁজে পাই, তারপর দেখবি ওদের আমি কতটা ভয়ঙ্কর, কতটা পৈশাচিক মৃত্যু উপহার দিই। নিজের চোখে ওদের ছটফটানি দেখবি তুই। আর তোর সাথে থাকা তোর এই চামচা পার্টনারগুলোকে এমন চরম বিভীষিকার মুখোমুখি দাঁড় করাবো যে ওরা নিজেদের জন্মস্তক ভুলে যাবে। আমি কে জানিস তো? আমিও ডেরিক, ওরফে ইকরাম তালুকদার বর্ষণ। ডেরিকের মুখে বউ আর বাচ্চার ক্ষতি করার হুমকি শুনে আকাশের ভেতরে রক্ত টকবক করে ফুটতে শুরু করলো, কিন্তু ওনার দীর্ঘদিনের ট্রেন্ড মস্তিষ্ক ওনাকে শান্ত রাখল। সে এবার আরও জোরে আরও তাচ্ছিল্য ভরে হেসে উঠে উত্তর দিল, যা ছেঁড়ার আছে ছেড়ে নে তুই। তোর মতো একটা অবধি সন্তানের যদি এত বুদ্ধি আর এত অহংকার হয়ে থাকে তাহলে একটু ভালো করে ভেবে দেখ ডেরিক, আমি হলাম এই তালুকদার বাড়ির একমাত্র বৈধ সন্তান। আমার ক্ষমতা, আমার তেজ আর আমার চালের বুদ্ধি তোর চেয়ে কতটা উচ্চ হতে পারে সেটার আন্দাজ করার ক্ষমতা তোর এই ছোট্ট মাথায় নেই। আকাশ একটু থামল। ওনার ঠোঁটের কোণে তখন এক মরণাত্মক ক্রূর হাসি। ডেরিককে মানসিক টর্চার করার জন্য সে এবার সম্পর্কে সেই জটিল আর নোংরা সমীকরণটা টেনে এনে বলতে শুরু করলো, তাছাড়া আমাদের ফ্যামিলির হিস্ট্রিটা তো বেশ চমৎকার, তাই না? তোর বাপ হলো আমার আপন চাচা আর আমার বাপ হলো তোর আপন বাপ। আকাশের মুখে নিজের মায়ের চরিত্রের এমন নগ্ন ও সত্য বিশ্লেষণ শুনে ডেরিক ওপাশে একদম পাগল হয়ে গেল। সে পশুর মতো চিৎকার করে ফোনের ওপাশ থেকে গর্জে উঠল, মুখ বন্ধ কর শুয়োরের বাচ্চা! তোর এত বড় সাহস, তুই মায়ের নামে এসব বলিস? তুই দেশে একবার তোর ওই বউকে আমি মাঝ রাস্তাতে লোক দিয়ে ছিঁড়ে খাওয়াবো, কুচে কুচে কেটে নদীতে ভাসিয়ে দেবো তোদের সবাইকে। বেস্ট অফ লাক ডেরিক। কথাটা শেষ করে আকাশ এক ঝটকায় কলটা কেটে দিল। ওর পুরো শরীর তখন রাগে কাঁপছে। হাতের মুঠোয় থাকা ফোনটা যেন ওনার চাপে এখনই ভেঙে যাবে। ডেরিকের প্রতিটি হুমকি ওনার মাথায় তীরের মতো বিচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই অন্ধকারের মাঝে আচমকে একটি ভীষণ মিষ্টি অতি পরিচিত আধো আধো কণ্ঠস্বর আকাশে কানে এসে ধাক্কা দিল।
পাপা তুমি কি করছো? চলো ঘুম পাচ্ছে তো। আর এই বছরে খুদে বীর বাবুর এই তোতলামি জন মিষ্টি ডাকটা শোনা মাত্রই আকাশে মনের ভেতর জমে থাকা সমস্ত বিষাক্ত মেঘ এক সেকেন্ডে উধাও হয়ে গেল। সে ওনার ভাবনার সুতো ছিঁড়ে বাস্তবে ফিরে এলো। তাকিয়ে দেখলো সোফার এক কোণে চোখ দুটো ছোট ছোট করে ঘুমে জড়ানো মুখে দাঁড়িয়ে আছে ওর কলিজার টুকরো বীর। আকাশের বুকটা এক অদ্ভুত মায়েই ভরে গেল। সে নিজের সমস্ত রাগ এক নিমিষে ভুলে গিয়ে দুহাত বাড়িয়ে বীরকে এক ছটকে নিজের শক্ত বুকে মাঝে কোলে তুলে নিল। বীর ওনার কাঁধে নিজের ছোট্ট মাথাটা এলিয়ে দিতেই আকাশ ওনার নরম চুলে নিজের মুখ ডুবিয়ে দিল। পরম আবেশে চোখ দুটো বুজে ফেলে ফিসফিস করে বলতে লাগলো, তোমার ঠিক দূরে থাকতে আমার যে কতটা কষ্ট হতো তা তুমি কোনোদিন বুঝবে না আব্বা। বিদেশে একা একা রাতগুলো আমার শুধু মন চাইতো কখন ছুটে এসে তোমার এই তুলতুলে নরম শরীরটা একটু ছুঁয়ে আদর করব, তোমার মুখে পাকা পাকা ডাকটা শুনবো। কিন্তু জানো শোনা, দুটো বিশেষ কারণে আমি এতদিন তোমার কাছে আসতে পারতাম না। আকাশ বীরকে নিজের কোল থেকে একটু সরিয়ে ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আলতো করে গলাটা টিপে দিয়ে বলতে লাগলো, এক হলো কোন এক জারদ চোরের বাচ্চা আমার পেছনে হাত ধুয়ে লেগেছিল, যার শেষ না দেখে আমার ফেরা সম্ভব ছিল না। আর দ্বিতীয় কারণটা হলো তোমার এই মিষ্টি মা, যে আজীবন আমার সাথে চোরের মতো লুকোচুরি খেলে গেছে। কোনোদিন মুখ ফুটে নিজের মুখে স্বীকারই করেনি যে সে আমার বুকে সে হারিয়ে যাওয়া একমাত্র পাখি। আকাশের এত বড় ইমোশনাল ডায়লগ বীরবাবুর ছোট্ট মাথায় ঢোকার কোনো সুযোগই পেল না। আকাশ নিজের আবেগে কথাগুলো বলে যখন ছেলের দিকে তাকালো তখন দেখলো বীরবাবু এতক্ষণে ওর চওড়া বুকের মাঝে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। ওনার ঠোঁটের কোণ থেকে এক ফোঁটা লালা এসে আকাশের শাটে লেগেছে। ছেলের এই অবোধ ঘুম দেখে আকাশ নিজের অজান্তে হেসে ফেল। সে ধীর পায়ে বীরকে ওনার বুকের সাথে শক্ত করে লেপটে ধরে উপরে ওদের বেডরুমের দিকে রওনা দিল। রুমের দরজাটা আলতো করে পুশ করে ভেতরে ঢুকতে আকাশের চোখ জুড়িয়ে গেল। ঘরের নরম ডিম লাইটের আলোয় সে দেখল মেঘলা অলরেডি বিছানা টিছানা সব রেডি করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লম্বা চুলগুলো হাত দিয়ে গুছিয়ে খোপা পাচ্ছে। সুতি শাড়িতে ওনার সেই পিঠ ছড়ানো রূপ এই রাতে যে কোনো পুরুষের মনে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট। আকাশ একদম শব্দ না করে বিড়াল পায়ে এগিয়ে গেল। বিছানায় বিয়েকে খুব সাবধানে আলতো করে শুয়ে দিয়ে এসে পাশ থেকে বালিশ দিয়ে ওকে কভার করলো। তারপর সোজা গিয়ে দাঁড়ালো আয়নার সামনে থাকা মেঘলার ঠিক পেছনে। মেঘলা কিছু বুঝে ওঠার আগে আকাশ পিছন থেকে ওকে শক্ত করে ওর কোমর জড়িয়ে নিজের বুকের সাথে লেপটে ধরলো। ওনার তপ্ত ঠোঁট দুটো মেঘলার অনাবিত ঘাড়ের উপর চেপে বসে ফিসফিস করে বলে উঠল, কি হচ্ছে সোনা পাখি আমার? বর কি বেছে না একে ফেলে রেখে এই মাঝরাতে কাকে কুপকত করার জন্য চুল বাঁধা হচ্ছে? হঠাৎ আকাশের এমন তীব্র আর অতর্কিত ছোঁয়ায় মেঘলার পুরো শরীর কেঁপে উঠল। ওনার ঘাড়ের ওপর আকাশের গরম নিঃশ্বাস লাগতেই ওনার ফর্সা শরীরটায় এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। মেঘলা আয়নায় আকাশের দুষ্টামি ভরা চোখের দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর একটা দুর্বল চেষ্টা করে বলল, আকাশ ছাড়ো, সরো না। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছ তুমি, সারাক্ষণ শুধু ফাজলাম আর অসভ্যতা। আকাশ এবার ওনার ওই স্বরবলা শুনে হো হো করে একদম মন খুলে হেসে উঠল। মেঘলাকে নিজের বুকের সাথে আরও একটু আষ্টে পিষ্টে চেপে ধরে ওনার কানের লতিতে আলতো কামড় দিয়ে বলল, হাসবো না তো কি করবো? ছোটবেলায় জিভ উল্টে আমাকে আতাশ বলতিস, আর এখন বড় হয়ে তোর এই ছেলে আমাকে সরাসরি কাপুরুষ বলে গালি দেয়। বাপকে কাপুরুষ বলা তো তুই তো শিখেছিস ওকে, বল সব তোর কার সাথে? মেঘলা এবার লজ্জা আর অভিমানে মুখটা ঘুরিয়ে নিয়ে চওড়া গলায় বলল, আমি কেন শেখাতে যাব? হ্যাঁ, ও যা দেখে তাই তো শেখে। বাপের মতো হয়েছে একদম, জ্যাঠার ধাড়ি। আকাশ ওরেই মিষ্টি রাগ আর অভিমানী মুখটা দেখে আর লোভ সামলাতে পারল না। সে এক ঝটকায় মেঘলাকে ওনার দিকে ঘুরিয়ে নিল। তারপর ওনার দুই হাত দিয়ে মেঘলা ফর্সা তুলতুলে গাল দুটো আলতো করে কাপের মতো ধরে ওনার চোখের গভীরের দিকে তাকালো। আকাশের চোখে সেই তীব্র চাহনি দেখে মেঘলার নিঃশ্বাসের গতি দ্রুত হয়ে গেল। আকাশ খুব নরম খুব কাঁপানো গলায় বলল, তোর এই ছোট্ট মেহু পাখির মতো শরীরটা আজীবন আমার খুব কাছে ছিল না মেঘ। তোকে ছোটবেলা থেকে নিজের কোলে নিয়ে আগলে রেখে কত বড় করেছি আমি।
কখনো নিজের অবচেতনও ভাবতে পারিনি যে এই ছোট্ট পাখিটার মাঝে আমার জীবনের পুরো অস্তিত্ব, আমার পুরো পৃথিবীটা এভাবে কোনোদিন এসে থমকে যাবে। তুই ছাড়াই আকাশের কোনো মূল্য নেই রে। আকাশের মুখের এই তীব্র গভীর আর বোল্ড ভালোবাসার স্বীকারোক্তি শুনে মেঘলার চোখের পাতা বুজে এলো। লজ্জায় ওনার কান গাল একদম গরম হয়ে লাল হয়ে উঠল। সে আর এভাবে আকাশের চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। লজ্জায় চরম সীমায় পৌঁছে সে আকাশের বুকে জোরে একটা ধাক্কা দিল। আকাশকে সরিয়ে দিয়ে সে এক ছুটে গিয়ে বিছানায় বীরের পাশে ধরপড় করে শুয়ে পড়ল এবং গায়ের চাদরটা টেনে একদম মুখ পর্যন্ত ঢেকে ফেলল। আকাশ বিছানার পাশে দাঁড়িয়ে মেঘলার এই কচি মেয়ের মতো লজ্জা পাওয়া দেখে মুচকি হাসল। সে ধীর পায়ে গিয়ে ঘরে মেন লাইটটা অফ করে দিল। পুরো ঘর জুড়ে তখন নীলচে ডিম লাইটের এক মায়াবী আলো ছায়া। আকাশ বিছানার অন্য পাশ দিয়ে উঠে শুয়ে পড়ল। তারপর এক হাত বাড়িয়ে বীর এবং মেঘলা দুজনকেই একসাথে নিজের চওড়া বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে টেনে নিল। বাইরে তখন ডেরিকে দেওয়া সেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, আর ভেতরে এই ছোট্ট চেনা পৃথিবী মায়াবী ও নিশ্চিত আশ্রয়। আকাশ মনে মনে প্রতিজ্ঞা করল এই দুই অস্তিত্বকে ছোঁয়ার আগেই ডেরিককে ওর নিজের লাশের উপর দিয়ে যেতে হবে। আজিজের হাতের আঙ্গুলের ওই চেনা শীতল ছোঁয়াটা গালে লাগতে চাঁদের বুঝে আসা চোখের পাতা দুটো কেঁপে উঠল। সে পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখতে পেল তার ঠিক নাকের ডগায় এক জোড়া তীব্র নেশাতুর চোখ নিয়ে তাকিয়ে আছে আজিজ। এত কাছাকাছি নিজের বিবাহিত স্বামীকে দেখে চাঁদের ঘুমের ঘর এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে ধরপড় করে সোজা হয়ে বসতে গিয়ে গায়ের ভারী বেনারসি শাড়ির আঁচলে পা জড়িয়ে যাচ্ছিল প্রায়। চাঁদ দুহাতে ঘুমটা একটু টেনে কোনো মতে নিজেকে সামলে নিয়ে খাটের আরেক কোণে কোমল লজ্জায় ভয়ে আর আড়ষ্টতায় তার কচি মনটা আবার ধরফর করতে শুরু করলো। বিছানার চাদরটা মুঠো করে ধরে সে মাথা নিচু করে আমতা আমতা করে বলে উঠল, আসলে আমি এই ঘরে এভাবে আসতে চাইনি। ছোট ভাবি মানে রাত্রি ভাবি জোর করে আমাকে এখানে পাঠালো। আজ চাঁদের এই তীব্র আড়ষ্টতা আর ছটফটানি দেখে কোনো কথা বলল না। সে আচমকা একটু এগিয়ে গিয়ে কোনো রকম ভূমিকার সুযোগ না দিয়ে চাঁদকে আলতো করে নিজের চওড়া বুকের মাঝে টেনে জড়িয়ে ধরল। আজিজের এই আশঙ্কিক আলিঙ্গনে চাঁদের পুরো শরীর শক্ত হয়ে গেল। নিঃশ্বাস যেন আটকে গেল ওর বুকে। আজিজ ওর মাথায় মুখ গুজে খুব নরম খুব কাঁপানো গলায় বলতে শুরু করলো, কে পাঠিয়েছে আর কে আসতে চেয়েছে সেসব ভুলে যাও চাঁদ। অতীতকে আমি আজ দুপুরে এই ব্যালকনিতেই পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই ঘরে এই মনে আমার এই জীবনে আজ থেকে শুধু একটা মানুষেরই একচ্ছত্র অধিকার, সেটা হলো তোর। আমি অতীত ভুলে তোকে নিয়ে সম্পূর্ণ নতুন একটা জীবন শুরু করতে চাই। তুই কি আমাকে সঙ্গ দিবি চাঁদ? তুই কি আমার এই ভাঙা হৃদয়ের একটা উপশম হবে? আজিজের মুখের এমন গভীর ও আকুল কথাগুলো তীরের মতো গিয়ে লাগলো চাঁদের হৃদয়ে। ওর বুকের ওম আর এই আকুতি শুনে চাঁদের মনটা মুহূর্তের মধ্যেই গলে জল হয়ে গেল। সে ওর বুক থেকে মাথাটা সামান্য উঁচিয়ে ভেজা চোখে আজিজের মুখের দিকে তাকালো। অনেক দ্বিধা নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই কথাগুলো কি আপনার মন থেকে বলছেন, নাকি ভাইয়াদের উপরে কথা না বলতে পেরে একটা পারিবারিক দায়বদ্ধতা আর বোঝা ভেবে আমাকে মেনে নিচ্ছেন? আপনি যদি সত্যি ভালোবেসে নিজের মন থেকে এই কথাগুলো বলে থাকেন, তাহলে কসম আমি আপনার জীবনের সমস্ত কষ্ট ও দুঃখ নিজের কাঁধে ভাগ করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আজ চাঁদের মুখের দিকে তাকিয়ে একটু হাসলো। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু চাপ দিয়ে বলল, বোঝা এত সুন্দর একটা চাঁদকে কারো কখনো বোঝা মনে হয় রে পাগলে? আজিজের এই কথাই চাঁদের ঠোঁটের কোণটা লজ্জায় মেশালো। হাসি ফুটে উঠল দুজনের মাঝখানে। সেই চওড়া বরফের দেওয়ালটা যেন এক নিমিষেই গলে গেল। তারা বেশ কিছুক্ষণ নিজেদের ছোটবেলার নানা খুনসুটি নিয়ে কথা বলল, হাসাহাসি করলো। দেখতে দেখতে দুজনের মধ্যকার আড়ষ্টতা অনেকটাই কেটে গেল এবং তারা একে অপরের সাথে অনেকটাই ফ্রি হয়ে উঠল। কিন্তু ঠিক তখনই আজিজের ভেতরে পুরুষালী ফিলিংসটা যেন একটু অন্যরকম হতে শুরু করলো। চাঁদের পরনে লাল শাড়ি, ওনার শরীরে মিষ্টি সুবাস আর এই নির্জন রাত আজিজের ভেতরে সুপ্ত সত্তাকে জাগিয়ে তুলছিল।
ওর চাহনি ক্রমশ গভীর হতে লাগলো, কিন্তু তখনই আজিজের মাথায় একটা ঝটকা লাগলো। সে ভাবলো চাঁদ তো এখন অনেক ছোট, মাত্র ক্লাস 10-এ পড়ে। একটা অবোধ বালিকা। আজ রাতে যদি সে এই ঘরে এভাবে চাঁদের পাশাপাশি থাকে, তবে হয়তো তীব্র আবেগের বশে নিজেকে আর সামলাতে পারবে না। যে কোনো মুহূর্তেই কোনো অঘটন ঘটে যেতে পারে, যা এই ছোট্ট মেয়েটার সহ্য ক্ষমতার বাইরে। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য আজিজ হঠাৎ করে চাঁদকে বিছানা থেকে টেনে তুলে বলল,